আজকে দুর্নীতিবাজ বেনজিরকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই বেয়াদব ওবায়দুল কাদের আজকে মিথ্যা কথা বলে, আজকে এটা ভণ্ড, আজকে তার নেত্রী হলো ভণ্ড। বেনজিরকে আওয়ামী লীগ ভেনিশ করবে না। বেনজিরের পিছনে আওয়ামী লীগের এটা একটা ফাঁদ। এই ফাঁদটা দিয়ে তারা অনেকগুলো টার্মস থেকে উত্তরণ ঘটাতে চায়। পত্রপত্রিকাগুলো, মিডিয়াগুলো কখন ফোকাস করা শুরু করেছে, যখন নিশ্চিত যে বেনজির সেফটি জোনে আছে, তার বাসাবাড়ি সব সেফ হয়েছে, তখন সরকার বলেছে এখন বলাবলি শুরু করো, এটা দিয়ে একটা প্যানিক তৈরি করো, বিদেশিদেরকে এখন আমাদের মার্কেটিং করতে হবে। আর দ্যাট ইজ গোয়িং ওয়ান। এক বাক্যে বেনজির নাম দিয়ে একটা ফাঁদ তৈরি করা হয়েছে। বেনজিরের বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন? ওবায়দুল কাদের সাহেব বিরোধী দলের হাত পা বেঁধে জেলখানায় পাঠিয়েছে। এর সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ যেন এক জাদুর কাঠি। তার সংস্পর্শে যারাই এসেছেন তারাই হয়েছেন আঙুল ফুলে কলা গাছ। গড়ে তুলেছেন নামে বেনামে কোম্পানি, করেছেন বিঘার পর বিঘা জমি। বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত চলছে বলে সম্প্রতি যে প্রসঙ্গ সামনে এসেছে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই বিষয়টি সামনে এনে প্রশ্ন করা হয় মুখপাত্র। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বিএনপির সামনে সুসংবাদ, এবং বিএনপির সামনে কিন্তু বিশাল একটি সুসংবাদ, সেই সাথে কিন্তু আওয়ামী লীগের সামনে বড় একটি দুঃখের একটি ধাক্কা রয়েছে। শুধু আওয়ামী লীগ নয়, শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে সকলের কিন্তু সামনে বিশাল একটি দুঃখের সংবাদ রয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। তো তাই নয় প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ওবায়দুল কাদের কিন্তু ভালোভাবেই ফেসে গিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। ওবায়দুল কাদেরের কিন্তু নড়চড় করলেই বিরতি হতে চলেছে। ওবায়দুল কাদের কিন্তু কোনো কিছু করতে পারছে না এবং বলতে পারছে না। ওবায়দুল কাদের কিন্তু হাত পা সব কিছুই বাধা। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণ সহকারে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে পাশের দেশে ভারতে যে নির্বাচনটি হয়েছে, নরেন্দ্র মোদী পাশ করা সত্ত্বেও কিন্তু ক্ষমতায় আসতে পারছে না। আজকের এই ভিডিওতে জাহিরটা কি সব কিছু ক্লিয়ার করেছে এবং বিস্তারিত এবং প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য ধরে, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। বিন্দু পরিমাণ ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে লাইক দিয়ে চলুন বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। আল্লাহ কি বেনজিরে ছাড়ছে? আওয়ামী লীগ কি চাইলেও তারা এখন তার পাশে দাঁড়াইতে পারতেছে? দাঁড়াইতে পারতেছে না। আল্লাহ কখন যে কার বিরুদ্ধে কোন মাইট তৈরি করে রাখছে একমাত্র উনি জানেন। আরে এত টাকা পয়সা, এত অগাধ সম্পত্তি অবৈধভাবে কামাইছে, আজকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সম্পদ তার একটা বোঝা হয়ে গেছে না? এটা কি সম্মানের সাথে সে বলতে পারতেছে? বলতেও পারতেছে না, এটাকে গিলতেও পারতেছে না। আজকে দুর্নীতিবাজ বেনজিরকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই বেয়াদব ওবায়দুল কাদের আজকে মিথ্যা কথা বলে, আজকে এটা ভণ্ড, আজকে তার নেত্রী হলো ভণ্ড, নির্লজ্জ, বেহায়া, লাজ্জা শরম নাই। আজকে কথায় যখনই দেশ চালাতে পারে না তখনই বলে তারেককে আনতেছি। আর তারেক কি করছে? নিজে যার দেশ চালাতে পারে না, হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে, ব্যাংকগুলো খালি হয়ে যেতেছে। এই পরশুদিনও দেখলাম ইসলামী ব্যাংকের বোল্টের থেকে সোনা চুরি হয়ে গেছে। কারা করছে? এটা কইব তারেক, এইটাও বিএনপি। কয়েকদিন আগে ঝড় আইছিল, বললো এইটাও বিএনপি আনাইছে ঝড়। বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত চলছে বলে সম্প্রতি যে প্রসঙ্গ সামনে এসেছে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই বিষয়টি সামনে এনে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। কি বললেন তিনি, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন, বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন যদি একটি বিশেষ দেশকে বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন, বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিতুমিরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। White man offered her that she can stay in power without any pressure if she allows a foreign country to establish an air base. She also mentioned that there is a conspiracy to turn Bangladesh into another East Timor and make a Christian country, taking a part of Bangladesh and Myanmar, forming a base in the Bay of Bengal. Is Sheikh Hasina shooting too many
arrows towards the US as you are asking for free, fair and credible election and rule of law. জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, আমি ঠিক নিশ্চিত নই যে এই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে করা হয়েছে, কিন্তু যদি এসব কথা আসলেই যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হয় তাহলে আমি শুধু বলবো এগুলো সঠিক নয়। I'm not exactly sure who those comments refer to, but if it is in fact the United States, I'll just say that they're not accurate. ম্যাথিউ মিলারের কাছে ডক্টর ইউনুস প্রসঙ্গেও প্রশ্ন রাখেন ওই সাংবাদিক। Nobel laureate Professor Muhammad Yunus on Sunday entered the dock and iron cage like enclosure of the accused inside the courtroom and said he was at the worst point of his cursed life. জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ডক্টর ইউনুসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলে আমরা উদ্বেগ প্রকাশ করছি। We continue to closely monitor developments in the case against Dr. Yunus. We have expressed our concern that these cases may represent a misuse of Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. We also worry that the perceived misuse of labor and anti-corruption laws could raise questions about rule of law and dissuade foreign direct investment. We will continue to encourage the Bangladeshi government to ensure a fair and transparent legal process for Dr. Yunus as the appeals process continues, but I don't have any actions to preview. মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে দেশটির পররাষ্ট্র দপ্তর তাদের অবস্থান তুলে ধরেন। বেনজিরকে আওয়ামী লীগ ভেনিশ করবে না। বেনজিরের পিছনে আওয়ামী লীগের এটা একটা ফাঁদ। এই ফাঁদটা দিয়ে তারা অনেকগুলো টার্মস থেকে উত্তরণ ঘটাতে চায়। পত্রপত্রিকাগুলো, মিডিয়াগুলো কখন ফোকাস করা শুরু করেছে, যখন নিশ্চিত যে বেনজির সেফটি জোনে আছে, তার বাসাবাড়ি সব সেফ হয়েছে, তখন সরকার বলেছে এখন বলা বলি শুরু করো, এটা দিয়ে একটা প্যানিক তৈরি করো, বিদেশিদেরকে এখন আমাদের মার্কেটিং করতে হবে। আর দ্যাট ইজ গোয়িং ওয়ান। এক বাক্যে বেনজির নাম দিয়ে একটা ফাঁদ তৈরি করা হয়েছে। আপনি কি আওয়ামী লীগের কাউকে জিজ্ঞেস করলে বলবে যে বেনজির খারাপ? আপনি আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে কোনো মন্ত্রী এমপি বেনজিরের বিরুদ্ধে কোনো কথা বলবে? টক শোতে, বাইরে, ভিতরে কোথাও এখনো বলে না। শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করে, বিভাজন সৃষ্টি করে জনগণের মধ্যে এই টপিকটা ছেড়ে দিয়েছে, কিচ্ছু না। আপনি আন্দোলন থেকে বিমুখ থাকেন। অতএব সাবধান হন, বাংলাদেশের ওদের এই সকল মিথ্যাচার ফাঁদ, এই ফাঁদে পাড়া না দিয়ে জনগণের যে মূল দাবি, সেই দাবি হচ্ছে ফেসিবাদ, শেখ হাসিনা থেকে বাংলাদেশ মুক্ত, আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশ মুক্ত, গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠা। সরকার বেনজিরকে নিয়ে একটি প্যানিক তৈরি করতে চেয়েছে এবং সরকার সেখানে সফলও হয়েছে। আপনারা জানেন, আমি শুরু থেকে বলে এসেছি যে বেনজির আহমেদ কিংবা জেনারেল আজিজ এই ইস্যুগুলো কোনো ইস্যুর মধ্যে পড়ে না যখন সরকার অবৈধ নির্বাচন করে তার মসনদে তিনি বসে তার মতো করে তিনি দেশ চালাচ্ছেন। সরকার এই বিষয়গুলো তাহলে কেন আমাদের মাঝে ছেড়ে দেয় এবং তার কি কি কারণ রয়েছে এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও করেছি, আপনারা আমার এই চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে সহজলব্ধ বক্তব্য হচ্ছে, সরকারের মূল এজেন্ডাটাই হচ্ছে একদিকে সরকার বিদেশিদেরকে দেখাতে চায় যে বাংলাদেশে আইন আছে, বিচার আছে এবং বিচারের মধ্য দিয়ে এই বেনজিরদের শাসন করা হচ্ছে। অন্যদিকে বেনজিরদেরকে আবার সেফটি জোনে রেখে, সেফটিতে রেখে তাদেরকে সঠিকভাবে এক্সিট করার সুযোগ করে দিয়ে তারা তাদেরকেও সহযোগিতা করছে। আবার বাংলাদেশের সমগ্র মানুষকেও এক ধরনের ধূম্রজালের মধ্যে আপনাকে দিনাতিপাত করাচ্ছে। এক বাক্যে এটা একটি সরকারের মহাপরিকল্পনার অংশ হিসাবে সরকার এই কাজটি করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার যেই কাজটি সুন্দরভাবে করতে চায়, জনগণকে বিভ্রান্ত করতে চায়, সেই কাজগুলোর প্রথম সিমটম যদি টেস্ট আপনি করতে চান যে এটা যে সরকার জড়িত, এটা আপনি বুঝবেন কিভাবে? এর প্রথম টেস্ট হচ্ছে যদি দেখেন অতিমাত্রায় সাংবাদিকরা তথ্য বিভ্রান্ত নিয়ে মাঠে ময়দানে নেমেছে। যখন দেখবেন যে একেবারে সকাল সন্ধ্যা প্রতিটা সেকেন্ডে তার বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে রিপোর্টের পর রিপোর্ট প্রকাশ করা শুরু করেছে। এদেশের এতগুলো সাংবাদিক, এত মিডিয়া, এত সংবাদপত্র, এই সব কিছু থাকতেও চোখ ফাঁকি দিয়ে দুর্নীতি করতে পারলো, টাকা পয়সা লোপাট করতে পারলো, বাড়ি করতে পারলো, গাড়ি করতে পারলো, বাংলাদেশে থাকতে পারলো, আমেরিকার মাটিতে নিষেধাজ্ঞার পরেও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যেতে পারলো, সেই দেশে বেনজির এখন আছে কি নাই, বর্ডার ক্রস করেছে কি করে নাই, এটাও কি স্বরাষ্ট্রমন্ত্রী জানে না বলে আপনার কাছে মনে হয়? আপনার কাছে কি মনে হয় যে সাংবাদিকদের কাছে তথ্য নেই? আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের শেখ হাসিনা জানে না? এই সব কিছু হচ্ছে আওয়ামী লীগের একটি সাজানো প্যাকেজ প্রোগ্রাম। এই প্যাকেজ প্রোগ্রামটার মধ্যে বাংলাদেশের বিরোধী মতের মানুষদেরকে, বাংলাদেশের সাধারণ মানুষদেরকে নিমজ্জিত করে রাখছে ওরা। ওদের উদ্দেশ্য মূলত ওরাই জানে এবং সেই উদ্দেশ্যটাই কিন্তু ওরা বাস্তবায়ন করার পথে এগিয়ে চলেছে। এখন যারা বেনজিরকে নিয়ে অতি উৎসাহী, বেনজিরের পালিয়েছে, বেনজির পালাতে বাধ্য হয়েছে, কিসের পালাতে তিনি বাধ্য হবেন? তাকে যদি পালিয়ে যেতেও হয় সেটাও সরকারের পরামর্শেই তিনি পালিয়ে যাচ্ছেন। আর তাকে যদি দেশে রেখে বিচার করতে হয় তাও সরকারের পরামর্শেই সেটা করা হবে। সে কারণেই ব্যাংকের টাকা পাবেন না, জমি জমা বিক্রি করা শেষ, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি যা কিছু আছে সবকিছু এখন তথ্য প্রকাশ হচ্ছে যে সব তিনি বেচে টেচে শেষ করে দিয়েছেন। তো একটা বাড়ি বিক্রি করতে কি মানুষ 1 ঘন্টায় পারে? নিশ্চয়ই কোনো একটা বাড়ি, কোনো একটা জমি, কোনো একটা গাড়ি যা কিছু তিনি বিক্রি করবেন সেজন্য তাকে একটা সময়ের প্রয়োজন, কাস্টমার দেখার প্রয়োজন। এই সব কিছুই কিন্তু সরকারের ছত্রছায়ায় তার বিশেষ পরিকল্পনায় করা হয়েছে। তাহলে সরকার এক ঢিলে 3টে পাখি এখানে মারতে পারলো। এক, বেনজিরকে তার সকল সম্পত্তি কোনো অবস্থায় খুয়াতে দিল না, সবকিছু তিনি তাদেরকে সেভ করে বেনজিরকে, যদিও বলছে যে দেশ ত্যাগ করেছে, আমি এখন এটা বিশ্বাস করি না, দেশ ত্যাগ করুক কিংবা না করুক তাকে সেফটি জোনে সরকার রেখেছে। নাম্বার 2 হচ্ছে তার এই বিচার প্রক্রিয়াটা শুরু করে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদেশিদেরকে আকৃষ্ট করা হচ্ছে
যে তোমরা যে স্যাংশন দিয়েছো দিও না, আমরা তার বিচার করেছি। আর তৃতীয়ত তার বিচারটা সরকার করেই তাকে নতুন করে জীবন পাওয়ার সুযোগ করে দিল, কারণ এটা যদি অন্য কোনো গভর্নমেন্ট থাকতো তাহলে সব হারাতো। আওয়ামী লীগ তাকে সবকিছু রেখেই তার একটা বিচার প্রক্রিয়া যাদের সামনে দেখানোর চেষ্টা করে তাদের আসল দুর্নীতিকে গোপন রাখার চেষ্টা করে। ভীষণ আগ্রহ নিয়ে আমরা সবাই ভারতের নির্বাচন দেখছিলাম, সেই নির্বাচনের ফলাফল কি হবে সেটা দেখছিলাম, এবং আমরা সেই নির্বাচনের ফলাফল নিয়ে বিশ্লেষণ করছিলাম যৌক্তিক কারণেই। এর মধ্যে কম গুরুত্বপূর্ণ কারণটা হলো, আমরা বাংলাদেশে যেহেতু নির্বাচন কিছু হয় না, আমরা যেখানেই একটা ফেয়ার নির্বাচন হয়, সেটা আমেরিকা যখন হয়েছে আমরা সেটা মনোযোগ দিয়ে দেখেছি, টার্কিতে যখন হয়েছে তখন দেখেছি, এমনকি পাকিস্তানের নির্বাচনের দিকে আমাদের চোখ ছিল। সো আমাদের এক ধরনের দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার আছে। এদেশে জাতীয় নির্বাচন দূরেই থাকুক, এখন স্থানীয় সরকার নির্বাচন এর মধ্যে এবার গুরুত্বপূর্ণ না, মানে আমি ঢাকা, চিটাগাং বা বড় বড় সিটি কর্পোরেশনগুলো নির্বাচনের কথা বলছি না, নিতান্ত উপজেলা বা নিতান্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন এখনো ফেয়ার হয় না। সুতরাং আমরা এক ধরনের নির্বাচনের উত্তেজনা, নির্বাচনের বিশ্লেষণ এগুলো দেখতে চাই। কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে ভারতে কেমন সরকার আছে, তাদের নীতি কি হয়, তার সাথে বাংলাদেশের গণতন্ত্রের ভাগ্য এবং ভবিষ্যৎ জড়িয়ে আছে, যৌক্তিক কারণেই আছে। বাংলাদেশের গণতন্ত্র যে ধ্বংস হয়ে গেল তার পেছনে ভারতের সরাসরি হস্তক্ষেপ আছে। এই কথাগুলো রাগঢাক করে বলার কিছু নাই, এগুলো যেন বলেন এলিফ্যান্ট ইন দ্য রুম। আমাদের এগুলো আসলে রুমের মধ্যে হাতি আছে, এত বড় হাতি না দেখে থাকার উপায় না, আমাদের বলতে হবে। কিন্তু আমরা যাতে অন্তত এলিফ্যান্ট ইন দ্য রুমের মতো করে আকারে ইঙ্গিতে কথাবার্তা না বলি। কেউ বলতে পারেন যে তোমার দেশে কে, তোমরা পারো নাই কেন, ও করেছে, সেটা ওই আলোচনায় যাচ্ছি না। আমরা দীর্ঘদিন এই আলাপগুলো করেছি কিভাবে এবং কেন ভারত আদতে বাংলাদেশকে একটা করদরাজ্য বানিয়ে ফেলেছে সেই 14 সালের পর থেকে এখন পর্যন্ত। এবং আমরা এটাও জানি ঘটনাচক্রে দুটো ভিন্ন দলের নেতৃত্বের সরকার। 14 সালে তো কংগ্রেস নেতৃত্বাধীন জোট ক্ষমতায় ছিল, যখন সুজাতা সিং বাংলাদেশে আসে এবং প্রকাশ্যে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করে যায়। আর এরপর তো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আছে, এবং তারাও কি করেছে, এবং সর্বশেষ 24 সালের দামি নির্বাচনেও কি রোল প্লে করেছে আমরা জানি। ফলে আমাদের এক ধরনের আগ্রহ কিন্তু আসলে আছে ভারতের সরকার কেমন হয়। আমি আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যদি মোদী সরকার না থাকে তাহলে আমাদের কোনো বেনিফিট হবে কিনা। আমার ওই ভিডিওতে আমি খুব স্পষ্টভাবে অবশ্যই এটাও বলেছিলাম, আমাকে যদি বাজি ধরতে বলা হয় বিজেপি বা তার জোট এনডিএ হারবে কিনা, আমি উল্টো দিকে বাজি ধরতাম, মানে আমি তারা জিতবে এই বাজি ধরতাম। এবং মোটামুটি সিটে যে পারসেপশন ছিল ঘটনাচক্রে সেটাই দেখলাম হয়েছে। যাই হোক, এখন মোটামুটি নিশ্চিত এখন পর্যন্ত আপনারা গতকাল পর্যন্ত খবর যা দেখেছেন তাতে দেখেছেন যে এনডিএ জোটে যারা শরিক তারা একসাথে মিটিং করেছে। জনাব মোদী দুইজন, আমরা যে দুজনকে কিংমেকার বলা হচ্ছে সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের দুইজন মানুষ, তাদের এখন পর্যন্ত এটা ফিক্সড হয়েছে। গতকাল পর্যন্ত, পরশু পর্যন্ত ফিক্সড ছিল না, গতকাল এটা ফিক্সড হয়েছে। দুজনের হাতে 28টা সিট রয়েছে। ফলে এনডিএ জোটের যে 293টা সিট আছে সেখান থেকে 28 বাদ দিয়ে দিলে দেল বি ওয়েল শর্ট অফ দ্য ডিজায়ার্ড ম্যাজিক নাম্বার 272। সুতরাং তাই যদি হয়ে থাকে তারা চাইলে সরকার গঠন করাতে পারে, তারা সরকার ভেঙেও দিতে পারে। এবং এই বৈঠকে দুজনকে পাশে বসিয়েছে, শুধু সেটা না, মোদীর পরাজিত চেহারা, শুধু ফেস না বডি ল্যাঙ্গুয়েজ সবগুলো একটু খেয়াল করুন। এটা প্রতিটা ছবিতে খুব প্রকাশ্য হয়ে উঠেছে, এটি হবার কথা। এখন এই সরকারটা কেমন হবে সেটা নিয়ে কয়েকটা কথা বলে সেটার প্রভাব বাংলাদেশের উপরে কিভাবে পড়তে পারে এবং এটা আওয়ামী লীগের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়াবে কিনা সেটা একটু আলোচনা করে রাখা দরকার আছে। বিশেষ করে সরকারের সামনে যে সংকটময় সময় আছে সেটা নিয়ে, সংকটময় কেন আসছে সেটা নিয়ে। এটা একটা কোয়ালিশন সরকার হচ্ছে, যারা মোদী কি করার চেষ্টা করবেন আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে এই সরকারটা তৈরি করবেন এবং এরপর চেষ্টা করবেন, যেটা এই সরকার প্রচুর করেছে, সেটা হচ্ছে ভারতে তো আমাদের যেমন আর্টিকেল 70 আছে যে আপনি যদি অন্য দলে যোগ দেন আপনার সংসদ সদস্য পদ থাকবে না, ভারতে এটা নেই। ফলে অন্য দলের এমপিকে চাপ দিয়ে, টাকা দিয়ে, নানাভাবে, মানে ওদেরও তো এখন ওই আমাদের মনে আছে নিশ্চয়ই সিবিআই, তারপর ইডি, এগুলো পেছনে লেলিয়ে দিয়ে চাপ তৈরি করেন, করে আপনি দলে নিয়ে আসেন অথবা টাকা দিয়ে দলে নিয়ে আসেন। চেষ্টা করবে তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 272 বানিয়ে ফেলার জন্য তাদের নিজের সদস্য। বিভিন্ন রাজ্য সরকারের ক্ষেত্রে এই কাজটা তারা আগে করেছে, তাদের কেন্দ্রীয় সরকারে করতে হয়নি, কারণ তাদের কেন্দ্রীয় সরকারের গত দুটো নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল। 14 সালে 284 পেয়েছিল এবং 19 সালে তো 303 সিট পেয়েছিল এককভাবে বিজেপি। সো তারা সেই চেষ্টা করতে পারে, কিন্তু তার আগ পর্যন্ত অন্তত দে উইল হ্যাভ ভেরি টাফ টাইম। তারা পারবে কিনা সেটা পরের আলোচনা, কিন্তু সরকার গঠনই প্রবলেম্যাটিক হবে। কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বাংলায়, মানে ভারতের এই নির্বাচনী খেলায় দীর্ঘদিন ধরে মারাত্মক খেলোয়াড় হিসেবে পরিচিত এবং যাদের কোনো ন্যায় নীতির কোনো বোধ নাই, তারা মুহূর্তে মুহূর্তে দল পাল্টানোর জন্য বিখ্যাত বা আমরা কুখ্যাতও বলতে পারি। ফলে তারা যেটা করবেন সেটা হচ্ছে প্রচন্ড বড় ঠ্যাক দেবেন খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, এমনকি স্পিকার চাইবেন, এরকম আলাপও শোনা যাচ্ছে। এবং তারা যদি চান এটা ডিফাই করা তাদের জন্য আসলে খুব ক্ষতি হবে। যদিও এখন পর্যন্ত খবর তারা জনাব মোদীকে সমর্থন দিচ্ছেন এবং জনাব মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তারা আরো কতদিন থাকেন, এই যে মোদী তাদের গুরুত্ব কমানোর জন্য অন্যান্য এমপি টেমপি কিনে ফেলতে পারেন, এটা নাইডু এবং নীতিশ কুমার খুব ভালো মতো জানেন। সুতরাং তারাও খেলবেন। মোদ্দা কথা হচ্ছে মোদী প্রচন্ড চাপের মধ্যে থাকবেন। শুধু সেটাও না, তারা যদি সমর্থন প্রত্যাহার না করেও নেন
এটাও খুব গুরুত্বপূর্ণ যে মোদি যে ধাতুতে গড়া মানুষ, যে চরিত্রের মানুষ, তার জন্য একটা কোয়ালিশন সরকারে কাজ করা অলমোস্ট ইম্পসিবল। যে মানুষটা এখন নিজেকে ভগবানের অবতার হিসাবে দেখাতে চান, তার মানে উনি নিজেকে কতটা এক্সক্লুসিভ মনে করেন, সেই মানুষটার জন্য একটা কোয়ালিশন সরকার, সেখানে আরো দলগুলোর মত শুনে তাকে চলতে হবে, যেটা তিনি তার এন্টায়ার পলিটিক্যাল ক্যারিয়ারে অলমোস্ট করেননি। উনি যেমন গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তখনও চিফ মিনিস্টার্স অফিসই মূলত সবকিছু করেছে, অন্য মন্ত্রী টন্ত্রী বাদ দিয়ে। আর এই 2 টার্মে ভারত সম্পর্কে বলা হয় যে প্রাইম মিনিস্টার্স অফিস যে পরিমাণ পাওয়ারফুল হয়েছে ইতিহাসে আর কখনো হয়নি। উনি ওনার মন্ত্রীদেরকেও পাত্তা দিতেন না সেই অর্থে। সো এইরকম প্রচন্ড ডিক্টেটরিয়াল একজন মানুষ একটা কোয়ালিশন সরকারে থাকা, সেখানকার মন্ত্রীদের সাথে অন্যান্য দলের সাথে ক্রমাগত ইন্টারাকশন করা মোদির জন্য অলমোস্ট ইম্পসিবল। পজিটিভলি হবে না। তার মানে আমি এটা বোঝাতে চাইছি উনি কন্টিনিউয়াস সাইকোলজিক্যাল প্রেশারের মধ্য দিয়ে যাবেন। মানে আমি আপনার সাথে একটা কথা বলার চেষ্টা করেছি, আপনাদের মনে আছে হয়তো, মানে একটা স্বৈরাচারী ব্যবস্থার প্রবলেম বোঝাতে গিয়ে বলেছে, আপনি একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকেন, গ্রুমড হন, আপনি অন্তর্গতভাবে পাল্টে যেতে থাকেন। আপনি আসলে ঠিক যদি গণতান্ত্রিক মানুষ হন, সিস্টেমের মধ্যে পড়লে ওটা হয়ে যাবেন, হতে বাধ্য। আর মোদি একেবারে আদিকাল থেকেই এই ধরনের, আমি আপনাদেরকে একটা ইন্টারভিউ দেখতে বলবো কারণ থাপার দ্য ওয়ারের, তার সাথে মোদির বায়োগ্রাফার একটা ভেরি ইন্টারেস্টিং ইন্টারভিউ আছে। ইন্টারভিউটা একটু দেখে নেবেন। মোদি সম্পর্কে বলছে, এটা অফিসিয়াল বায়োগ্রাফি, উনি মোদির সাথে দীর্ঘদিন থেকেছেন, তার সাথে আলাপচারিতা করেছেন, করে এই বায়োগ্রাফিটা লিখেছেন মোদি সম্পর্কে জানার জন্য। এটা আপনারা দেখবেন। তো সেখানে আপনি শুনবেন যে অত্যন্ত ছোটবেলা থেকে স্কুলের নাটকে মেইন ক্যারেক্টার না বলে উনি অভিনয় করবেন না, এইরকম একটা পারসেপশন, এবং নিজকে অবতার দাবি করা গুজরাট থেকে তার শুরু হয়েছে। এই ধরনের মানসিকতার একজন মানুষ টাফ টাইম। তার মানে যে কথাটা বলতে যাচ্ছি, ভারতের আগামী সরকারটা বেশ দুর্বল সরকার হবে, এবং মোদি একটা কোয়ালিশন সরকারও যতটা এফেক্টিভলি চালানো যায়, নিজের শক্তি সামর্থ্য যতটুকু পোর্ট্রে করা যায়, সেটাও সম্ভবত করতে পারবেন না। অ্যাট দ্য সেম টাইম এটাও খুব জরুরি, একটা রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা তো থাকেই, শত্রুতাও থাকে। মোদির এন্টাই গ্রুপ আছে। আমাদের মনে থাকার কথা, আদবানির মতো অতি সিনিয়র মানুষকে একেবারে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছিল। একইভাবে এখন মোদির এই সুযোগটা এখনো তার প্রতিদ্বন্দ্বীরাই নেওয়ার চেষ্টা করবে, আর শত্রুতা যারা তার শত্রু আছে তারা তো করবেই। ফলে উনি ওনার দলের মধ্যে থেকে যেরকম আগে আনচ্যালেঞ্জড ছিলেন, সেই জায়গারও সমস্যার ফলে ক্রমাগত চাপের মধ্যে থেকে, আমি আবারও বলছি, চাপের মধ্যে থেকে কিন্তু অনেকে ভালো কাজও করতে পারেন, কিন্তু তার জন্য আপনার যে ধাতুতে তৈরি, তার মধ্যে কিছু গণতান্ত্রিক মানসিকতা, কিছুটা রেজিলিয়েন্স, কিছুটা সহনশীলতা, কিছুটা পাল্টানোর কথা, নিজকে পাল্টানোর চেষ্টা, এগুলো থাকতে হয়। জনাব মোদির ওগুলো কিছু নাই। ফলে এইরকম একজন মোদি বাংলাদেশের জন্য কেমন হবেন, সেটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এটা এখন জানি, বা এটার যথেষ্ট পরিমাণ প্রমাণও আমাদের হাতে আছে। সেটা হলো আমেরিকা যখন ক্রমাগত চাপ এই দেশে সরকারের আওয়ামী রেজিমের উপরে দিচ্ছিল একটা ফেয়ার ইলেকশনের জন্য, পরবর্তীতে এসে 2+2 মিটিং এর পর সেটা ভারত সরিয়ে দিতে পেরেছে। এখন খেয়াল করি তো আমরা, সেই নরেন্দ্র মোদী, সেই ভারত সরকারের আর এখনকার ভারত সরকার আকাশ পাতাল ফারাক হচ্ছে, তাই না? একটা সরকার যেখানে বিজেপি নিজে 303 সিট পেয়েছে, তার জোট 353 পেয়েছে, 359 পেলে জোট 2/3 মেজরিটি হয়ে যেত, সংবিধান সংশোধন করার মতো পরিস্থিতি। সেই সরকার যখন তার দেশের ভেতরে বটেই, সে যখন গ্লোবাল সুপার পাওয়ারগুলোর সাথে ডিল করে, আমেরিকার সাথে যখন ডিল করে, সে অত্যন্ত শক্তিশালী পরিস্থিতি নিয়ে, শক্তি নিয়ে ডিল করতে যায়। তার জন্য সেই জায়গাটা থাকে, কারণ জনগণের ম্যান্ডেট আছে। আমেরিকা তো একটা ডেমোক্রেসি, সুতরাং এইরকম বিশাল বড় জয় পাওয়া একটা দল, তার শক্তি ভিন্ন থাকে, সেরকম প্রধানমন্ত্রীর শক্তি ভিন্ন থাকে। এখন ইনি যখন ডিল করতে যাবেন উইথ আদার কান্ট্রিজ, এটা আমেরিকা হোক অন্য যে কোনো কান্ট্রি হোক, এই মোদি আর সেই রকম শক্তিশালী সেই অর্থে থাকবেন না। ফলে এটা তার জন্য খুব সোজা না। আচ্ছা, বললাম মোদি চাইছেন শেখ হাসিনা সরকারকে অ্যাট এনি কস্ট ক্ষমতায় রাখতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তার নেওয়া পলিসি পুরোপুরি কি তার দলের মধ্যে অ্যাকসেপ্টেড হবে, তার জোটের মধ্যে? প্রথম দল, আমি বলছি দলের মধ্যে উনি এবার চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আগে যেসব মন্ত্রীদেরকে উনি কাগজে কলমে রেখে আসলে কাজ পিএম অফিস করছিল, সেগুলোর জায়গায় এখন মন্ত্রীরাও তাদের স্টেক চাইবেন, আর যারা জোটে আছেন তারা তো আছেন। সুতরাং তার নেওয়া পলিসি একেবারে বিনা বাক্য ব্যয় সবাই মেনে নেবে, সেটা নাও হতে পারে। বিরোধী যারা আছে, জোট সঙ্গী যারা আছে, বিরোধী না জোট সঙ্গী যারা আছে, তারাও ইনফ্যাক্ট আগের চেয়ে অনেক শক্তিশালী ভাবে চেষ্টা করবে পলিসির ব্যাপারে তাদের সেই বলার জন্য। এটা শুধুমাত্র যে বাংলাদেশের কল্যাণের জন্য করতে হবে তা বলছি না, তারা তাদের নিজস্ব স্টেক অর্জন করতে চায়, তারা সেই সরকারের মধ্যে তাদের স্টেক অর্জন করতে চাইবে। সুতরাং যারা মোদি চাইলেও একেবারে অন্ধভাবে সেটা করে ফেলতে পারবেন এই গ্যারান্টি এখন আর দেওয়া যাবে না। আরো জরুরি কথা আছে, বিশাল মেজরিটি এবং কংগ্রেসের একরকম ভরাডুবি। গত সংসদে কংগ্রেসের 52 সিটস ছিল, এবং সেই 52 সিটসের কংগ্রেস, যেখানে 55 না হলে অফিসিয়াল বিরোধী দল হওয়া যায় না, সেই পরিস্থিতির কংগ্রেসকে পাত্তা দেওয়ার কিছু ছিল না, বা জোটকেও পাত্তা দেওয়ার কিছু ছিল না, তাদেরই এত বড় জয় ছিল। এবার অত্যন্ত শক্তিশালী একটা বিরোধী দল ভারতে পার্লামেন্টে যাচ্ছে, এবং ভারতের পার্লামেন্ট ইজ নট দ্যাট ইজি। এটা বাংলাদেশের মতো না, এবং বাংলাদেশের পার্লামেন্ট কি বস্তু আমরা তো আসলে বহু বছর বুঝতে পারছি না। পার্লামেন্টেও প্রতিটা পলিসির ব্যাপারে বিজেপি চ্যালেঞ্জড হবে। কেউ কেউ বলেন যে
কংগ্রেসও তো আওয়ামী লীগের কেনা না। আমি আমার ওই ভিডিওটাতে বলেছি, মানে কংগ্রেসটা আসলে আদতে যারা প্রণব মুখার্জির আসলে ব্যক্তিগত সম্পর্ক ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে, উনি রীতিমতো রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখার্জিকে ইলিশ মাছ রেঁধে রেঁধে খাইয়েছেন। সো উনি এই 1-11 থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রেসিডেন্টও ছিলেন, প্রতিটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। কংগ্রেসের সাথে হুবহু আর ওই সম্পর্ক থাকবে। আবার কংগ্রেসও খুব ভালোভাবে বুঝতে পারছে ভবিষ্যতে বিজেপিকে সরিয়ে যদি তাকে ক্ষমতায় আসতে হয়, তারও ইনফ্যাক্ট জোট লাগবে, ইন্ডিয়া জোট বা অন্য কোনো নামে যেটাই হোক না কেন, সেই জোট ছাড়া আবার বিজেপিকে সে এককভাবে পরাজিত করতে পারবে না। সুতরাং কংগ্রেসও ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়ে চুপ করে থাকবে, নট নেসেসারিলি। তো আমরা সামারাইজ যদি করি তাহলে এটুকু বলতে পারি, তাত্ত্বিকভাবে ধরে নেই যে এই সরকারটা যদি ইলেকশনের আগে থাকতো, যেটা হতে যাচ্ছে, আমেরিকার উপরে তারা যে পরিমাণ তীব্র চাপ তৈরি করেছিল, তারা আমেরিকাকে যে ধরনের রীতিমতো তুচ্ছতা ছিল, যেন পিনাক রঞ্জন তার একটা উক্তি নিয়ে আমরা অনেক কথা বলেছি, তিনি রীতিমতো বলছেন যে ভারতের চাপেই আমেরিকা ম্যানেজ হয়েছে, এবং ভাষা ছিল পিটার হাস সম্পর্কে বলছেন, বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত, তিনি রীতিমতো নাকি গা ঢাকা দিয়েছেন, লুকিয়েছেন, পালিয়েছেন, আছে ওর দাওয়াত খাওয়ায় তার ওর দাওয়াত হয়ে এরপর এটার পর উনি পালিয়েছেন, গা ঢাকা দিয়েছেন। এই হামবড়া, এই ভয়ঙ্কর রকম দম্ভ, অ্যারোগেন্স এসছে আসলে বিজেপির ওই জয়গুলো থেকে। তার মানেটা হচ্ছে এই পরিস্থিতি আসলে গত ইলেকশনেও দেখা যেত আমেরিকার পলিসি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বিজেপি সরকারের জন্য খুব বেশি সহজ হবার কথা ছিল না। ফলে আমরা যদি বলি এইভাবে, আগামীতে সরকার যেভাবে ব্ল্যাঙ্ক চেক পেয়েছিল আগে অত্যন্ত শক্তিশালী একটা ভারতের মোদী সরকারের কাছ থেকে, সেই শক্তির জায়গাটা থাকছে না, ইটস ফর শিওর। এবং এটা সরকার এমন সময় হারাচ্ছে যখন ওদের মানে সমর্থন অনেক বেশি দরকার ছিল। বাংলাদেশের অর্থনীতি নিয়ে রীতিমতো আপডেট দিই, এবং আমি অন্তত, অনেকেই বলছেন, আমিও বলছি যে সংকট আসলে ঠেকানো যাচ্ছে না, ডেসপাইট টেকিং অল দ্য স্টেপস। আপনি ভীষণ সব মারাত্মক স্টেপ নিয়ে দেশের অর্থনীতির 12টা বাজাচ্ছেন জাস্ট ডলার বাঁচানোর জন্য, কিন্তু ক্রাইসিস ঠেকাতে পারছেন না। আগামী এরকম সময়, আগামী বছর এর মধ্যে যদিও চেষ্টা করেন, এর আগেও হতে পারে, আগামী বছর এরকম সময় উইল বি ইন আ ভেরি টাফ সিচুয়েশন। সো অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন, এবং সেটা প্রবাবিলিটি তৈরি করছে জনগণকে রাস্তায় নামিয়ে দেওয়ার। আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং অতি ওয়েল অর্গানাইজড বিরোধী দল বিএনপি তো আছেই, সব মিলে আপনার পতনের পরিস্থিতি তৈরি হতে পারে এই সামনের সংকটময় সময়ে। এবং আমেরিকাকে অ্যাপারেন্টলি নিউট্রাল বা আমেরিকা কিছু করবে না, আমেরিকার সাথে সব ম্যানেজড হয়ে গেছে, আমেরিকা পেছনে তাকাবে না, খাতির করবে, এসব বলতে না বলতে একটা স্যাংশন এসে হাজির হয়েছে, আমেরিকা এই দেশের মাঠ ছেড়ে যায় নাই। সুতরাং এই সময় ভারতকে সবচেয়ে বেশি দরকার ছিল টু নিউট্রালাইজ আমেরিকা ইফ ইটস নেসেসারি। কিন্তু এই সময়ই ভারতে অত্যন্ত দুর্বল একটা সরকার আসছে, এবং ওই যে বললাম যে জনাব মোদী নিজেকে ঠিক রেখে, মাথা ঠান্ডা রেখে সরকার চালানোই তার জন্য উড হ্যাভ বিন ভেরি টাফ। তাহলে পরিস্থিতি আমরা বুঝতেই পারছি, এই পরিস্থিতিতে সরকারের কপালে নিশ্চিতভাবেই, আওয়ামী রেজিমের কপালে নিশ্চিতভাবেই চিন্তার ভাঁজ অনেক বাড়বে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।